and then say, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রবের নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আমরা 1898 সালের 5 নম্বর আইন, এগুলো 5 নম্বর আইন পড়বো। পেনাস, আমরা পেনাল কোড পড়বো। তো প্রথমে আমরা চলে যাব পেনাল কোড আইনে। তো যেহেতু আমাদের এখানে নতুন ভাবে, একদম নতুনদের জন্য, যারা জিরো থেকে একবারে জিরো, কখনো আইন পড়ে নাই, তারও আমাদের এই ক্লাস থেকে ইনশাল্লাহ উপকৃত হবেন। আমরা চেষ্টা করব অল্প পড়ব, কিন্তু ক্লাসের পড়াটা ক্লাসে মুখস্থ হবে। আমরা যে লাস্টে 20 মিনিট আলোচনা করব, কথা বলবো, সেখানে আমার এই যে 40 মিনিট যে আলোচনা হবে, এর ফিডব্যাক কিন্তু আপনারা দিবেন। কেউ ফিডব্যাক না দিয়া, অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব থাকবে, সেখানে আমি প্রশ্ন করব, আপনারাও প্রশ্ন করবেন, এর উত্তর না দিয়ে কেউ যাবেন না। ক্লাসটা 1 ঘন্টায় নিব, ঠিক আছে? 1 ঘন্টা হয়তো বা 10 মিনিট এদিক সেদিক হইতে পারে, বেশি হইতে পারে, কিন্তু 1.5 ঘন্টা 2 ঘন্টা নিব না। আপনাদেরকে বোরিং করব না, কষ্ট দিব না। কিন্তু সবাই আমাকে ফিডব্যাক দিয়ে যাইবেন। ক্লাসে মাঝে মাঝে আসে, অনেকে আবার চলে যায়, এগুলা খুব খারাপ অভ্যাস। আমরা যে 40 মিনিট আলোচনা করব, 20 মিনিটে এই 40 মিনিটের ফিডব্যাক আপনাদেরকে দিতে হবে। তাহলে ক্লাসের পড়াটা আমরা ক্লাসে মুখস্থ করবো, অল্প করব। প্রথমে আমরা চলে যাব প্যানাল কোড আইনে, ঠিক আছে? কারণ এই প্যানাল কোড আইনটা, এখান থেকে পরীক্ষায় বেশ প্রশ্ন আসে, এবং ফৌজদারি কাজবি দুইটা থেকে। তো প্যানাল কোড আইন একদম ইজি একটা আইন, যে 1860 সালের এটা 45 নম্বর আইন। মুখস্থ করেন, এই যে শুরু হয়ে গেছে পড়া। দণ্ডবিধি আইন কি আইন? এটা মূল আইন। দণ্ডবিধি 1860 সালের কত নম্বর আইন? 45 নম্বর আইন। এবং দণ্ডবিধি একটা মূল আইন। দণ্ডবিধি 1860 সালের আপনার এটা 6ই অক্টোবর প্রথম প্রকাশ করা হয়েছে, এবং 1862 সালের 1লা জানুয়ারি থেকে এটা কার্যকর হয়েছে। তাহলে প্রকাশ হইল 1860 সালের 6ই অক্টোবর, আর এটা কার্যকর হয়েছে 1862 সালে, মানে 2 বছর পরে, 1862 সালের 1লা জানুয়ারি থেকে। এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবং দণ্ডবিধি আইনের যে প্রবক্তা, তাকে বলা হয় লর্ড ম্যাকুলে। লর্ড ম্যাকুলে। এবং দণ্ডবিধি আইনে টোটালি ধারা আছে কয়টা? 511টা। দণ্ডবিধি আইনের টোটাল অধ্যায় আছে কয়টা? 23টা। তো আমরা কি কি জানলাম? দণ্ডবিধি আইন 1860 সালের 45 নম্বর আইন। আমি কিন্তু পরে জিজ্ঞেস করব, না পারলে সমস্যা। আমাদেরকে শিখে ফেলাইতে হবে এখনই। দরকার হয় লিখে রাখেন, যাদের মনে না থাকবে। দণ্ডবিধি আইন 1860 সালের 45 নম্বর আইন। এটা কত সালে প্রথম প্রকাশ হয়? 1860 সালের 6ই অক্টোবর। এটা কার্যকর হয় 1862 সালে যায়, 1862 সালের 1লা জানুয়ারি। এটা কয়টা ধারা আছে দণ্ডবিধি আইনে? 511টা ধারা আছে। দণ্ডবিধি আইনে কয়টা অধ্যায় আছে? 23টা অধ্যায় আছে। তো এই দণ্ডবিধি সম্পর্কে আমরা কিন্তু একটা সংক্ষিপ্ত পরিচয় পেয়ে গেলাম, তাই না? এটা আমরা যে আইনটা পড়বো, এই আইন সম্পর্কে কিছু জানা দরকার আছে। আর দণ্ডবিধি আইনটা দণ্ডবিধি কেন নাম করা করা হইলো? যেহেতু বাংলাদেশে যদি কোনো ব্যক্তি কোনো কার্য সম্পাদন করে, কোনো অপরাধ সংগঠন করে, তাহলে এই বিধান মোতাবেক বাংলাদেশে তার বিচার করা হয়, তাকে দণ্ড প্রদান করা হয়, দণ্ডযোগ্য করা হয়। অর্থাৎ কেউ যদি কোনো অপরাধ করে, এই দণ্ডটা যে প্রদান করবে কোন ধারা মোতাবেক, কত ধারায় কত বছর শাস্তি হবে না হবে, তিনি কত বছর জামিনে, কত বছর জেল খাটবেন, কত টাকা জরিমানা দিবেন, সবকিছু কিন্তু এই প্যানাল করে বলে দিচ্ছে। শাস্তির বিষয়টা, মানে পানিশমেন্টটা এই পেনাল কোডে বলছে। এই জন্য এটা কয় দণ্ডবিধি, মানে দণ্ড প্রদান করার যে বিধান তৈরি করা হয়েছে, এটাই পেনাল কোড বা দণ্ডবিধি আইন। আর ফৌজদারি কার্যবিধি আইন কিন্তু দণ্ডবিধির মতো না, সেখানে শুধু পদ্ধতি নিয়ে আলোচনা করছে। তো আমরা পেনাল কোডের একটা সংক্ষিপ্ত পরিচয় জানলাম, যেটা আসলে বাংলাদেশে যদি কেউ অপরাধ করে, অপরাধ সংগঠন করে, তাকে দণ্ড প্রদানের যে নিয়ম কানুন বর্ণিত হয়েছে, যে বিধান রচিত হয়েছে, এটাই সেই দণ্ডবিধি আইন। তো দণ্ডবিধি আমরা মোটামুটি জানলাম যে 1860 সালের 45 নম্বর আইন। 1860 সালের
6 অক্টোবর প্রথম প্রকাশ করা হয়, কার্যকর হয় 1862 সালের 1লা জানুয়ারি। এখানে 511টা ধারা রয়েছে, 23টা অধ্যায় রয়েছে। এই তো এটা আমরা সংক্ষিপ্ত পরিচয় জেনে গেলাম। তো প্যানেল কোড আইনের আমরা এখন চলে যাব 1 নম্বর ধারায়। 1 নম্বর ধারায় কি বলছে, যে আপনার বলছে যে এটার কার্যকারিতা অথবা শিরোনাম, এটা কি নামে অভিহিত, একটা নাম রাখতে হবে না, এটা আইন খোলা হলো, এই আইনটার নামটা কি। এই দণ্ডবিধি আইনটা হলো যে আপনার এই আইন দণ্ডবিধি নামে অভিহিত হবে। এই আইন, যে আইনটা আমরা পড়বো, এটার নামকরণ করা হয়েছে, এটা দণ্ডবিধি নামে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। এটা একটা নামকরণ করা হইলো, এবং কোথায় কোথায় কার্যকর হবে এই আইনটা সেই কথা বলছে দণ্ডবিধানের 1 নম্বর ধারায়। আহ, তারপর আমরা চলে যাব দণ্ডবিধানের 2 নম্বর ধারায়, যে বাংলাদেশের অভ্যন্তরে সংগৃহীত অপরাধ সমূহের শাস্তি। অর্থাৎ কেউ যদি এই বাংলাদেশে অভ্যন্তরে এই পেনাল কোড আইনের পরিপন্থী, অর্থাৎ পেনাল কোড আইনের পরিপন্থী যেই কাজটা করলে মানুষের আইনের দৃষ্টিতে অপরাধ হয়, অর্থাৎ পেনাল কোড আইনের দৃষ্টিতে অপরাধ হয়, এই আইনের পরিপন্থী যদি কেউ কোনো কার্য সম্পাদন করে, তাহলে তাকে এই আইন মোতাবেক, এই দণ্ডবিধি আইন মোতাবেক তাকে দোষী সাব্যস্ত করা যাবে এবং তাকে বিচার করা যাবে। আর 3 ধারায় বলছে বাংলাদেশের বাহিরে সংগঠিত, কিন্তু এটা আইন বলে বাংলাদেশে বিচারযোগ্য। কোনো ব্যক্তি যদি এই বাংলাদেশের কোনো এরকম কোন একটা অপরাধ করে বাংলাদেশের বাহিরে, যে অপরাধটা বাংলাদেশে করলে তার কি হইতো, বাংলাদেশে দণ্ড হইতো। এরকম অপরাধ যদি কেউ বাংলাদেশের বাহিরেও করে, যে অপরাধটার বিচার বাংলাদেশে বলবৎ আছে, অথবা বাংলাদেশের আইনে যে অপরাধের বিচার করার বিধান আছে, তাহলে এরকম ধরনের ব্যক্তিদেরও বিচার বাংলাদেশে করা যাবে। অর্থাৎ বাংলাদেশের কোনো নাগরিক যদি বিদেশে অপরাধ করে, তাহলে বাংলাদেশে যদি এই ব্যক্তির বিচারের ব্যবস্থা থাকে, অর্থাৎ কোনো একজন ব্যক্তি মনে করেন বিদেশে গিয়া চুরি করলো, তো বিদেশে চুরি করলে বাংলাদেশে কি চুরির শাস্তি নাই? চুরির ব্যবস্থা আছে না? আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার পদ্ধতি আছে, যেহেতু আইনের বিধান আছে। তাহলে এই লোকটা যদি বিদেশে অপরাধ করে, তাহলে এই ব্যক্তির বিচার বাংলাদেশেও কি করা যাবে, তার বিচারটা বাংলাদেশেও করা যাবে, যেন সে বাংলাদেশে অপরাধটা করছে। এটা ছিল 3 ধারা। আর 4 ধারা বলছে এই দণ্ডবিধি আইনের আওতা সম্প্রসারণ, বিধি সম্প্রসারণ। অর্থাৎ কোন বাংলাদেশের কোন নাগরিক যদি বাইরে যায় কোনো অপরাধ সংঘটন করে, সে পর্যন্ত এই বিধানটা বলবৎ হবে, অর্থাৎ সম্প্রসারিত হবে, বড় হবে, প্রসারিত হবে। আবার বলছে বাংলাদেশের কোনো বিমান পথে চড়ে, বাংলাদেশের কোনো রেজিস্ট্রেশনকৃত কোনো জাহাজে চড়ে যদি কেউ অপরাধ করে, যেখানে অপরাধ করুক, তাহলে এই বিধানটা, এই পেনাল কোডের বিধিবিধানটা সেই পর্যন্ত সম্প্রসারিত হবে। তো এত কথা কেন বললো? আমরা শুরুতেই তো বলতে পারতো যে বাংলাদেশের বাহিরে, বাংলাদেশে সব জায়গায় এই আইনটা কার্যকর হবে। কিন্তু আমরা প্রথমে পড়ছি যে 1 নম্বর দ্বারা, যে এটা পেনাল কোড অর্থাৎ দণ্ডবিধি নামে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে কার্যকর হবে, ঠিক না? কিন্তু এই যে আমরা 4 ধারা 3 ধারা আলোচনা করলাম, কি জন্য আলোচনা করলাম, এগুলা কি জন্য দিল? অর্থাৎ এই পেনাল কোডটা বাংলাদেশের জন্যই প্রযোজ্য হয়েছে, কিন্তু কোনো বাংলাদেশের নাগরিক যখন বিদেশে যায় কোনো অপরাধ করে, সেক্ষেত্রে এই বিধানগুলা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এগুলো আবার 3 ধারায় 4 ধারায় বলছে। যেমন 3 ধারায় বলছে তাদেরকে যেন তারা বাংলাদেশি অপরাধ করছে এই হিসাবে তাদেরকে বিচার করা যাবে। আর 4 ধারায় বলছে এই বিধানটা যে ওই বিদেশ পর্যন্ত সম্প্রসারিত হবে, সে যেখানেই যাক বাংলাদেশের নাগরিক, সেই পর্যন্ত সম্প্রসারিত হবে। কারণ এই ধারাটা যদি না থাকতো, তাহলে এই আসামিরা কিন্তু রেহাই পেয়ে যেত। যেমন শুধু বাংলাদেশে বলবৎ থাকবে যদি লেখা থাকতো, তাহলে কেউ সৌদি আরব যায় চুরি করলে তার শাস্তি হইতো না। সৌদি আরব যায় মনে করেন একটা খুন করছে, সে বাংলাদেশে এসে বললে তার বিচার হইতো না, সে মাপ পাওয়া যেত। কারণ পেনাল কোড আইনের 1 নম্বর ধারায় তো বলা আছে যে এই আইনটা বাংলাদেশে বলবৎ থাকবে। কিন্তু আপনার বাঁচার সুযোগ নাই, 3 এবং 4 ধারায় আপনাকে বলে দিছে যে বাংলাদেশে যে কাজটা করলে অপরাধ হইতো, সেই কাজটা যদি কেউ বাংলাদেশের বাহিরেও করে, তাহলে কি হবে, তার বিচার বাংলাদেশে করা যাবে, যেন সে বাংলাদেশি অপরাধটা করছে।
এটা হলো তিন। আর চার ধারাটা হইলো এই বাংলাদেশের যে আইন বিধানগুলা কত দূর পর্যন্ত সম্প্রসারিত হবে। বাংলাদেশের কোনো নাগরিক অন্য কোনো দেশে গিয়েও যদি কোনো অপরাধ করে সেই পর্যন্ত এটা বিস্তৃতি লাভ করবে। আবার বাংলাদেশের কোনো নাগরিক যদি কোনো বাংলাদেশের রেজিস্ট্রেশন কোনো জাহাজে রেজিস্ট্রেশনকৃত কোনো জাহাজ বা উড়োজাহাজে বিমানে চড়ে কেউ যদি অপরাধ করে সেই পর্যন্ত যেখানে যে অপরাধটা করবে সেই পর্যন্ত আইনটা প্রশস্ত হবে, সম্প্রসারিত হবে। এই হলো চার ধারা। আর দুই ধারাটা আমরা কি পড়ছি, যে বাংলাদেশের মধ্যে যে অপরাধ করলে বাংলাদেশের ভিতরে অভ্যন্তরের ভিতরে এই পেনাল কোডের পরিপন্থী কোনো কাজ যদি কেউ করে, অর্থাৎ এই কাজটা করলে কেউ যদি মনে করেন কারো বাসা থেকে চুরি করলো, কারো বাসা থেকে ছিনতাই করলো, এগুলো পেনাল কোডে নিষেধ করছে না, যেগুলো করা যাবে না, এগুলো যদি কেউ করে অর্থাৎ এই পেনাল কোডের পরিপন্থী কাজ যদি কেউ করে, তাহলে তাদের উপরে এই আপনার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে, তাদেরকে বিচারের বা শাস্তির আওতায় আনা যাবে। এটা ছিল পেনাল কোড আইনের 2 নম্বর ধারা। তো আমরা পেনাল কোড আইন 4 পর্যন্ত বললাম, আর 5 ধারায় বলছে, 5 পর্যন্ত পরে আজকে আমাদের পেনাল কোড শেষ করব। 5 ধারায় বলছে যে এই পেনাল কোড আইন বা দণ্ডবিধি আইনের যে বিধিবিধানগুলো রয়েছে এগুলো অন্য কোনো বিধানকে ক্ষুণ্ণ করবে না। অর্থাৎ অন্য কোনো যদি বিধান থাকে, বিচারের ব্যবস্থা থাকে, যেমন কোনো সৈনিক নাবিক তাদের জন্য আলাদা আলাদা আইন আছে, তাদের এরকম কোনো আইন অথবা কোনো স্থানীয় এলাকায় অথবা কোনো সরকারি কর্মচারীর জন্য যদি স্পেশাল কোনো আইন থাকে, সেই বিধি বিধান পালনের ক্ষেত্রে এই দণ্ডবিধি আইন কি করবে না, তাদেরকে ভেটো দিবে না অথবা তাদেরকে বাধাগ্রস্ত করবে না, প্রভাবিত করবে না, ক্ষুণ্ণ করবে না। ঠিক আছে? যেমন সেনাবাহিনী কোনো সৈন্য অপরাধ করলে তাদের বিচার কিন্তু সৈনিক আইনে হয়। ঠিক আছে? সেনাবাহিনী আইন আছে আলাদা, সেই সেনাবাহিনীর আইন মোতাবেক পরিচালিত হয়। এই কথাগুলাই বলছি যে সৈনিক বা নাবিক বৈমানিক তাদের জন্য আলাদা যদি আইন থাকে, তারা কোনো অপরাধ করলে বিদ্রোহ করলে সেক্ষেত্রে তাদের সেই আইনে যে বিধান আছে সেই মোতাবেক তারা দণ্ডিত হবে, তাদের সে বিচার করা যাবে। এই পেনাল কোড সেক্ষেত্রে তাদেরকে সেই আইনগুলোকে প্রভাবিত করবে না। এই ছিল 5 ধারা। তো আমরা কি কি করলাম, পেনাল কোড আইন 20 মিনিট পরে কিন্তু পরীক্ষা হয়ে যাবে, প্রতিদিনই পরীক্ষা। তো আমরা কি জানলাম প্রথমে, যে পেনাল কোড 1860 সালে কত নম্বর আইন, আপনারা বলেন, আমি প্রশ্ন এখনই শুরু করে দিতেছি, মুখে বলার চেষ্টা করেন। এটা পেনাল কোড কত সালে কত নম্বর আইন? 1860 সালের 45 নম্বর আইন। বলে না কেউ? 1860 সালের 45 নম্বর আইন। এটা কত সালে প্রথম প্রকাশ করা হয়? 1860 সালের, হ্যাঁ একটু তাড়াতাড়ি লিখতে হবে, প্রথম প্রকাশ 1860 সালের 6 অক্টোবর। এবং এটা কার্যকর হয় কত বছর পরে? 1862 সালের 1 জানুয়ারি। এখানে কয়টা ধারা আছে? 511টা। কয়টা অধ্যায় আছে পেনাল কোড আইনে? অধ্যায় রয়েছে 23টা। ভেরি গুড। তারপর 1 নম্বর ধারায় কি বলছে, যে এই দণ্ডবিধি আইন যে আমরা পড়বো এটাকে নামকরণ করছে, যেটা দণ্ডবিধি 1860 সালের দণ্ডবিধি নাম হিসেবে, দণ্ডবিধি হিসেবে সে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে এটা কার্যকর হবে। ঠিক আছে? আর 2 নম্বর ধারায় বলছে যে বাংলাদেশের ভিতরে অভ্যন্তরে এই দণ্ডবিধি বিধান লঙ্ঘন করে যদি কেউ কোনো অপরাধ সংঘটন করে তাহলে সে ব্যক্তিকে এই বিধি মোতাবেক তাকে দণ্ড প্রদান করা যাবে। 2 ধারা। ঠিক আছে? আর 3 ধারায় বলছে বাংলাদেশের বাহিরে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধ। অর্থাৎ কোন ব্যক্তি যদি বাংলাদেশের বাহিরে অপরাধ করে, যে অপরাধটা বাংলাদেশে করলে সে বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডিত হইতো, তাহলে এরকম ব্যক্তির বিচার বাংলাদেশের আদালতে করা যাবে, যেন সে বাংলাদেশে অপরাধটা সংঘটন করছে। বুঝা গেল? 3 নম্বর। আর 4 নম্বর ধারায় বলছে যে এই আইনটা ওই যে 1 নম্বর ধারায় বলে দিচ্ছে যে বাংলাদেশের ভিতরে শুধু আপনার এই ফৌজদারি দণ্ডবিধি আইনটা প্রযোজ্য হবে, সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। প্রথম 1 নম্বর আমি পড়লাম না শিরোনামে, তো 4 নম্বর এসে বলে দিল কি, যে না, শুধু এখানেই কাজ সীমাবদ্ধ থাকবে না, কিছু কিছু ক্ষেত্রে, 2টা ক্ষেত্রে এই আইনটা
সম্প্রসারিত হবে কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। সেখানে বলা আছে, চাইলে দেখেন, যদি বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের বাইরে যেখানেই সে অপরাধ সংগ্রহ করুক না কেন, তাকে বাংলাদেশে বিচার করা যাবে। বা বাংলাদেশের কোনো নাগরিক সে যেখানেই অপরাধ করুক সেই পর্যন্ত, সেই সীমানায় পর্যন্ত, যদি চীনে যায় কেউ অপরাধ করে বাংলাদেশের নাগরিক, এই চীন পর্যন্ত এই আইনটা সম্প্রসারিত হবে। কেউ যদি মনে করেন আমেরিকা যায় অপরাধ করে, এই আইনটা তার জন্য আমেরিকা পর্যন্ত সম্প্রসারিত হবে। বোঝা গেল? আর একটা সম্প্রসারণের ক্ষেত্র আছে, সেটা হইলো বাংলাদেশের কোনো রেজিস্ট্রেশনকৃত কোনো জাহাজে চড়ে অথবা বিমানে চড়ে কেউ যদি কোনো অপরাধ সংঘটন করে, তাহলে এই বিধান সেই পর্যন্ত সম্প্রসারিত হবে। তো বাংলাদেশে এই পেনাল কোড আইন কোথায় কার্যকর হবে এবং এটা কত দূর পর্যন্ত সম্প্রসারিত হবে, তাহলে কোন কোন ধারা আসে বলেন তো? প্রথম আমরা জানি যে বাংলাদেশ, সমগ্র বাংলাদেশে কার্যকর হবে, কয় নম্বর ধারায় বলছে? 1 নম্বর ধারায়। তারপর এটা সম্প্রসারণ হবে কত দূর পর্যন্ত, তাইলে চলে আসবে কত ধারায়? 4 নম্বর ধারায়। 4 নম্বর ধারায় বলছে সম্প্রসারণের কথা। দেন তাইলে আমরা দুইটা ধারা পাইলাম এই প্রশ্নে, যে পেনাল কোড আইন 1860 সালের 45 নম্বর আইন কত কোথায় বলবৎ হবে এবং এটা কত দূর পর্যন্ত সম্প্রসারিত হবে। তাহলে ধারা আছে 1 এবং 4। বুঝতে পারতেছেন? আচ্ছা, আমরা প্যানাল কোডের সর্বশেষ ধারা 5 ধারা। 5 ধারায় কি বললাম? যে বাংলাদেশে অন্য কোনো আইন বলবৎ আছে এরকম আইন, অথবা কোনো সেনা নৌ বিমান বাহিনী তাদের কোনো সৈনিক বা নাবিক, 2 নম্বর কি? হাসান কিছু বলছো? আচ্ছা। আর 5 নম্বর ধারাটা আমরা যা পড়ছিলাম সেখানে বলছে যে বাংলাদেশের অন্য অন্য যত আইন আছে, অথবা কোন সেনা নৌ বিমান বাহিনীর কোন সৈনিক বা নাবিক তারা যদি কোনো বিদ্রোহী করে অথবা রাষ্ট্রদ্রোহী অপরাধ করে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, হ্যাঁ, তাদের উপরে যে বিধিবিধান রয়েছে সরকারি কর্মচারীর জন্য, তাদের সে আইনগুলো বলবৎ হবে, বা সেগুলোর আহ, কার্যক্রমে এই দণ্ডবিধি আইন কোনো প্রভাব প্রয়োগ করবে না, সে আইনের কোনো বিধানকে বাতিল করবে না, ক্ষুণ্ণ করবে না। ঠিক আছে? এটা হলো 5 ধারা। অর্থাৎ প্যানেল করে যা বলছে বলছে, যদি অন্য কোনো বিশেষ কোনো আইন থাকে, সেই কতিপয় আইনগুলাকে কি করবে না, ক্ষুণ্ণ করবে না, বাতিল করবে না। এটা বলছে 5 ধারায়। তাইলে আমরা শর্টকাটে আরেকবার পড়বো, আরেকবার বলি, তারপর আমরা ফৌজদারি কার্যবিধানে যাব। তো কি বললাম আজকে? খুব খেয়াল করে শোনেন, আপনার যদি ক্লাসটা মনোযোগ দিয়ে শোনেন, ক্লাসের পরে ক্লাস মুখস্থ হয়ে যাবে। আমরা প্রথমে পেনাল কোডের পরিচয় সম্পর্কে জেনেছি, তাই না? পেনাল কোড আইনটা কি আইন? এটা একটা মূল আইন, বেসিক আইন। এবং পেনাল কোড আইনটা 1860 সালের 45 নম্বর আইন। এবং আমরা জেনেছি এটা 1860 সালের 6 অক্টোবর প্রকাশ হয়, প্রথম প্রকাশ পায়। এবং 1862 সালের 1 জানুয়ারি এটা কার্যকর হয়। প্রকাশ হওয়া আর কার্যকর হওয়া কিন্তু ভিন্ন জিনিস। একটা হলো প্রকাশ পাইলো, আর একটা হলো কার্যকর হয়ে অ্যাকশন হয়েছে যায় 1862 সালের 1 জানুয়ারি। ঠিক না? এবং এখানে ধারা আছে 511টা, অধ্যায় আছে 23টা। এবং এই পেনাল কোড আইনের জনক কার নাম বলছিলাম? লর্ড ম্যাকুলে। লর্ড ম্যাকুলে। এই ছিল একটা পরিচয় পর্ব। তারপরে আমরা 5টা ধারা পড়েছি। প্রথম ধারা এলো শিরোনাম বা নামকরণ, যেমন এটা 1860 সালের দণ্ডবিধি নামে অভিহিত হবে, সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। 1 নম্বর ধারা। কে পারবেন না বলেন? হাত উঠান। 1 নম্বর ধারা কি বলছে? এটা 1860 সালের দণ্ডবিধি নামে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। দেন 2 নম্বর ধারা কি বলছে? 2 নম্বর ধারায় বলছে যে বাংলাদেশের
অভ্যন্তরে যদি কেউ এই দণ্ডবিধির কোনো বিধান লঙ্ঘন করে, তাহলে সে ব্যক্তিকে এই দণ্ডবিধি মোতাবেক দণ্ড প্রদান করা যায়। ইজি। তারপরে 3 নম্বর দ্বারা আমরা কি করছি, যে বাংলাদেশের বাহিরে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধ। এটা কেমন? যদি কোনো বাংলাদেশের নাগরিক বাংলাদেশের বাহিরে অপরাধ করে, কিন্তু এমন একটা অপরাধ করছে যে অপরাধটা বাংলাদেশে সে করলে তাকে বাংলাদেশে দণ্ড দেওয়া যাইতো, তাহলে এই ব্যক্তির বিচার সে বিদেশে যায় করলেও তার বিচার বাংলাদেশে করা যাবে, যেন সে বাংলাদেশেই অপরাধটা করছে। আর 4 নম্বর দ্বারা বলছে যে এই দণ্ডবিধি আইনটা শুধু বাংলাদেশেই বলবৎ থাকবে না, এটা সম্প্রসারিত হবে 2টা ক্ষেত্রে। 2টা ক্ষেত্র কি? প্রথম 1 নম্বর ক্ষেত্র হইল, বাংলাদেশের নাগরিক পৃথিবীর বা বিশ্বের যেই প্রান্তে যাই অপরাধ করুক, এই দণ্ডবিধি আইন সেই পর্যন্ত সম্প্রসারিত হবে। আর 2 নম্বর ক্ষেত্রটা কি? 2 নম্বর ক্ষেত্রটা হইল, যদি বাংলাদেশে রেজিস্ট্রেশনকৃত কোনো জাহাজ অথবা বিমানে চড়ে কেউ যদি কোনো অপরাধ সংগঠন করে, যেখানেই করুক, এই বাংলাদেশ সেই পর্যন্ত এই পেনাল কোড আইনটা সম্প্রসারিত হবে। এই ছিল 4। আর 5 নম্বর দ্বারা আমরা কি করেছিলাম? 5 নম্বর দ্বারা আমরা করেছিলাম যে দণ্ডবিধি আইন, অন্য কোনো আইন যদি থাকে, সরকারি কর্মচারী অথবা সেনা নৌ বিমান বাহিনী তারা কোনো বিদ্রোহ করলে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বা তাদেরকে বিচারে দাঁড় করানোর জন্য যে কোনো অন্য কোনো যদি বিধিবিধান থাকে, আইন থাকে, সেই আইনকে দণ্ডবিধি আইন ক্ষুণ্ণ করবে না, বাতিল করবে না। 5 ধারা। তো মোটামুটি আমাদের আশা করি 5টা ধারা আপনাদের এখনই মুখস্থ হয়ে গেছে। এখন দেন আমরা চলে যাব ফৌজদারি কার্যবিধি আইন। 1898 সালের 5 নম্বর আইন হইল ফৌজদারি কার্যবিধি আইন। এটার সাথে আমরা কোঅপারেটিভ করে পড়তে পারবো। কিছুক্ষণ আগে পড়লাম 1860 সালের 45 নম্বর আইন হলো দণ্ডবিধি আইন। খুব খেয়াল করেন। এখন আমরা পড়বো 1898 সালের 5 নম্বর আইন, ফৌজদারি কার্যবিধি আইন। ফৌজদারি কার্যবিধি আইনে 5টা তফসিল রয়েছে। কয়টা তফসিল আছে? 5টা তফসিল আছে। কার্যকর তফসিল কয়টা আছে? 4টা। একটা তফসিল অর্থাৎ প্রথম তফসিলটা বাতিল করা হয়েছে। সবাই খুব খেয়াল করেন। এবং এই দণ্ডবিধি আইন, দণ্ডবিধি না, এই ফৌজদারি কার্যবিধি আইনটা আপনার এই প্রথম তফসিল বাতিল করা হয়েছে, এবং দ্বিতীয় তফসিলে বিভিন্ন অপরাধের বিবরণের কথা বলা আছে, এবং তৃতীয় তফসিলে ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা, চতুর্থ তফসিলে ম্যাজিস্ট্রেটগণের অতিরিক্ত ক্ষমতা, পঞ্চম তফসিলে বিভিন্ন ফরম সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আর 1898 সালের 1 জুলাই থেকে এটা কার্যকর হয়, এবং 1898 সালের 22 মার্চ এটা প্রথম প্রণয়ন করা হয় অথবা প্রকাশ করা হয়। 1898 সালের 22 মার্চ প্রণয়ন করা হয় এবং কার্যকর হয় 1898 সালের 1 সালে। এটা কিন্তু সাল চেঞ্জ নাই, 1 জুলাই থেকে। ঠিক আছে। আর তাইলে এটার সাথে আমরা কম্পেয়ার করি করি এখন পেনাল কোডটা, যে পেনাল কোড আইনটা প্রথম প্রণয়ন করা হয় কত সালে? 1860 সালের 6 অক্টোবর। দেন ফৌজদারি কার্যবিধি আইনটা প্রথম এটা প্রণয়ন করা হয় 1898 সালের 22 মার্চ। আবার যাই পেনাল কোডে। পেনাল কোড আইনটা কার্যকর হয় 1862 সালের 1 জানুয়ারি। আর ফৌজদারি কার্যবিধি আইনটা 1898 সালের 1 জুলাই থেকে কার্যকর হয়। দুইটা আমরা কোঅপারেটিভ করে বললাম, এই সালগুলো একটু মনে থাকতে চায় না, হ্যাঁ, বেশিরভাগ এই সালের থেকে কিন্তু গতবারও একটা এমসিকিউ আসছিল, এই জন্য এই কয়েকটা সব আইনের এত সালের দরকার নেই। ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন, এইগুলা ইম্পর্টেন্ট, এগুলা থেকে সাল আসতে পারে। অথবা পুলিশ প্রবিধান। তারপরে আমরা এই ফৌজদারি কার্যবিধি আইনের মোটামুটি একটা পরিচয় পাইলাম নাকি? এবং এটা একটা পদ্ধতিগত আইন। কি আইন? ফৌজদারি কার্যবিধি আইন একটা পদ্ধতিগত আইন। কেন পদ্ধতিগত আইন? যে ফৌজদারি কার্যবিধি আইনে কোনো দণ্ডের কথা বলে নাই,
যদিও সামথিং কিছু দ্বন্দ্বের কথা বলছে লাস্টে যায়, অল্প সামান্য দণ্ড, ওই 250 ধারায় 480 484 এগুলা সামান্য অপরাধের দণ্ড আছে। 250, 250 টাকা, 200 টাকা, 50 টাকা জরিমানা, এরকম 1 মাস জেল সর্বোচ্চ আছে ফৌজদারিতে, খুব সীমিত আর কি। তো মূলত ফৌজদারিতে কোনো দণ্ডের কথা বলে নাই, সেখানে আলোচনা করছে বিভিন্ন পদ্ধতি সম্পর্কে, কিভাবে একজন আসামিকে গ্রেপ্তার করা যায়, কিভাবে আহ চার্জশিট লিখতে হয়, কিভাবে এজাহার লিখতে হয়, কিভাবে আপনার আদালত চলবে, কিভাবে ম্যাজিস্ট্রেটরা বিচার কিভাবে করবে, কখন আসামিকে জামিনে ছাড়া ছেড়ে দেওয়ার বিধান কি, এবং সমন জারি কিভাবে করবে, কোন পদ্ধতি অনুসরণ করে লটকিয়ে সমন জারি করবে, সরকারি কর্মচারীর উপর সমন জারির পদ্ধতি, ক্রোক কিভাবে করবে, হুলিয়া জারি কিভাবে করবে, এই দেন টোটাল বিচারিক কার্যক্রম ফৌজদারি কার্যবিধি আইনে আলোচনা করছে কিভাবে করবে, কোন পদ্ধতিতে করবে। এই জন্য এটা পদ্ধতিগত আইন। বুঝা গেল? আর আমরা পেনাল কোড আইনটা পড়ছি, এটা বেসিক আইন, ওখানে দণ্ড প্রদান করা হয়েছে, পরিপূর্ণ একটা আইন, শাস্তির ব্যবস্থা আছে। আর ফৌজদারি, এটা শুধু পদ্ধতি নিয়ে আলোচনা করছে, এটা বেসিক আইন নয়। তা আমরা ফৌজদারি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু পরিচয় জানলাম, যে এখানে মোটামুটি 565টা ধারা আছে এবং 46টা অধ্যায় আছে। প্যানেল করে কয়টা অধ্যায় বুঝছিলাম? 23টা অধ্যায়। প্যানেল করে কয়টা অধ্যায় বুঝছি? 23টা অধ্যায় রয়েছে। অর্ধেক ফৌজদারি কার্যবিধি আইনের অর্ধেক অধ্যায়। আর ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 22শে মার্চ প্রথম প্রণয়ন করা হয় এবং 1898 সালের 1লা জুলাই থেকে কার্যকর। ফৌজদারি কার্যবিধি আইন মোট তফসিল রয়েছে 5টা। প্রথম তফসিলটা বাতিল করা হয়েছে, তাহলে কার্যকর তফসিল কয়টা থাকে? 5টা থেকে যদি একটা বাতিল হয়ে যায়, তাহলে কার্যকর তফসিল থাকে 4টা। ঠিক আছে? আর এই ছিল মোটামুটি আমাদের একটা ফৌজদারি কার্যবিধির পরিচয়। আরো কিছু কথা আমি বলছি, যেমন প্রথম তফসিলটা বাতিল হয়েছে, দ্বিতীয় তফসিলে কি আছে? বিভিন্ন অপরাধের সম্পর্ক, বিভিন্ন অপরাধের বিবরণ আছে। আর তৃতীয় তফসিলে ম্যাজিস্ট্রেটগণের অতি সাধারণ ক্ষমতা, চতুর্থ তফসিলে ম্যাজিস্ট্রেটগণের অতিরিক্ত ক্ষমতার কথা বলা আছে। পঞ্চম তফসিলে কি নিয়ে আলোচনা করছে? পঞ্চম তফসিলে আলোচনা করছে বিভিন্ন বিভিন্ন ফরম সম্পর্কে। যাই হোক, এই ছিল সংক্ষিপ্ত ফৌজদারির পরিচয়। তাহলে এখন আমরা এই কয়েকটা ধারা পড়বো, বেশি না, 3টা ধারা পড়বো ফৌজদারি কার্যবিধি আইনে। কারণ চতুর্থ নম্বর ধারাটায় অনেক উপধারা আছে, অনেকগুলো সংজ্ঞা আছে। তো আমরা বেশি নিব না, অল্প অল্প নিব। পেনাল কোড আইনের থেকে 5টা ধারা নিচ্ছি, ফৌজদারি থেকে আমরা 3টা ধারা নিব অনলি। ঠিক আছে? তো ফৌজদারি কার্যবিধি আইনের প্রথম যে ধারাটা আছে, সেটাও এইটা কি নামে অভিহিত হবে? সেম যেমন আমরা দণ্ডবিধি আইনটা পড়ছি 1 নম্বর ধারায়, যা 1860 সালের দণ্ডবিধি নামে অভিহিত হবে, সেম কথাটা বলছে ফৌজদারি কার্যবিধি আইনের 1 নম্বর ধারায় এসে, যে ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের ফৌজদারি কার্যবিধি নামে অভিহিত হবে এবং এটা 1লা জুলাই থেকে কার্যকর হবে। তারপরে আমরা 2 নম্বর ধারা, 1-2 আছে আবার, এই ফৌজদারি কার্যবিধি আইনের উপধারা বেশি। তো 1-2 উপধারায় বলছে যে এই আইনটা বাংলাদেশে সর্বত্র প্রযোজ্য হবে এবং কোনো বিশেষ বিধান থাকলে তাকে প্রভাবিত করবে না। পেনাল কোড আইনে বলছে যে অন্য কোনো যদি আইনে কোনো বিধান থাকে, যেমন সেনা, নৌ, বিমান, তাদের বিদ্রোহের কারণে তাদের যে কোনো আইন যদি থাকে তাদের বিচার কার্যক্রমে, সে আইনকে প্রভাবিত করবে না, সেটা কিন্তু পেনাল কোড আইনে বলছে কত দাঁড়ায়? 5 দাঁড়ায়। আর ফৌজদারিতে প্রথমে বলে দিচ্ছে যে বাংলাদেশে এই আইনটা সর্বত্র প্রযোজ্য হবে এবং অন্য কোনো যে বিশেষ কোনো আইন থাকে, সে আইনকে এই ফৌজদারি কার্যবিধি আইন প্রভাবিত করবে না। আর 3 দ্বারা আমরা জানবো, 3-এর থেকে একটা উপধারা নিব, 3-এর 2 উপধারা, যে পূর্বের যে সমস্ত আইনের বই আছে বা পুস্তক আছে, সেই সমস্ত আইনের বইয়ে যদি লেখা থাকে যে আপনার পূর্ণাঙ্গ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, সেখানে পড়তে হবে একটা প্রথম পূর্ণাঙ্গ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা লেখা থাকলে কি
সেখানে কি করতে হবে, আমরা কি বলছিলাম, যে পূর্ণাঙ্গ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা যদি কোথাও লেখা থাকে তাহলে তাকে ধরতে হবে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। আগের বইগুলোতে আছে এরকম। যেমন আমাদের পুলিশ প্রবিধানে যখন পড়বেন, পুলিশ প্রবিধানে দেখবেন আমাদের পুলিশ প্রবিধান বলা আছে যে একজন আইজিপি স্যার, তিনি সমগ্র বাংলাদেশে একজন পূর্ণাঙ্গ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পন্ন ব্যক্তি থাকবেন। সেখানে কিন্তু বলা নাই তিনি কোন শ্রেণী ম্যাজিস্ট্রেট থাকবেন। অর্থাৎ এটা অনেক আগে পিআরবিটা লেখা। এটা একটা উদাহরণ দিলাম, জ্বলন্ত উদাহরণ, যে আমাদের আমাদের একটা পিআরবিতে বলা আছে। তো পূর্বে তো আজকে যে 3-এর 2 পদের আলোচনা করতেছি, যে পূর্বেকার কোন আইন গ্রন্থে যদি লেখা থাকে পূর্ণাঙ্গ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, সেখানে আপনাকে ধরে নিতে হবে ওই লোকটা কি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। যদি কোথাও লেখা থাকে জেলার ম্যাজিস্ট্রেট, সেখানে পড়তে হবে এই লোকটা জেলা ম্যাজিস্ট্রেট। এইভাবে যদি লেখা থাকে যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের অধস্তন ম্যাজিস্ট্রেট, তাকে কি পড়তে হবে, তাকে পড়তে হবে দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। যদি কোথাও লেখা থাকে যে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অধস্তন ম্যাজিস্ট্রেট, তাহলে পড়তে হবে কি, এটা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই ছিল আমাদের আজকে পর্যন্ত ফৌজদারির আলোচনা। তো ফৌজদারি আমরা কি কি বিষয় পড়লাম খেয়াল করেন। 1 নম্বর ধারায় কি পড়লাম, 1 নম্বর ধারায় বললাম এটা 1898 সালের ফৌজদারি কার্যবিধি নামে অভিহিত হবে এবং জুলাই থেকে কার্যকর হবে। 1898 সালের 1 জুলাই থেকে কার্যকর হবে। এবং ফৌজদারি কার্যবিধি আইনটা দুয়ে মানে 1-এর 2 ধারায় বলছে এই আইনটা বাংলাদেশে বলবৎ যদি কোনো বিশেষ আইন থাকে সেই আইনের বিধিবিধানকে প্রভাবিত করবে না। এবং আমরা 3-এর 2 উপধারায় বললাম যদি পূর্বেকার কোন আইন গ্রন্থে লেখা থাকে পূর্ণাঙ্গ ম্যাজিস্ট্রেট ক্ষমতা, সেখানে পড়তে হবে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। যদি কোথাও লেখা থাকে জেলার ম্যাজিস্ট্রেট, সেখানে পড়তে হবে জেলা ম্যাজিস্ট্রেট। যদি কোথাও লেখা থাকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অধস্তন ম্যাজিস্ট্রেট, সেখানে পড়তে হবে দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। যদি আইনের কোনো গ্রন্থে লেখা থাকে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অধস্তন ম্যাজিস্ট্রেট, সেখানে কি করতে হবে, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। এই ছিল আমাদের 3টা ধারা। আর ফৌজদারি কার্যবিধি আইনের আমরা যে বিষয়গুলো জেনেছি আমরা আরেকবার রিক্যাপ করব ফৌজদারি কার্যবিধি আইনের পরিচয় সম্পর্কে। কারণ ফৌজদারি কার্যবিধি আইনটা অনেক পরিচয় সম্পর্কে অনেক কথা আছে। প্যানেল কোডের চাইতে অনেক বেশি তথ্য আমরা ফৌজদারিতে অ্যাড করছি। যেমন ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালে কত নম্বর আইন, আমার সাথে সাথে বলার চেষ্টা করেন। হ্যাঁ, 1898 সালের 5 নম্বর আইন। এটা মোট কয়টা ধারা আছে, 565টি। ভেরি গুড। এবং এখানে কয়টা অধ্যায় আছে ফৌজদারিতে, 500, সরি 46টা অধ্যায় আছে। প্যানেল করে আছে এর অর্ধেক, মনে রাখবেন এটা সহজে। এবং কয়টা তফসিল আছে ফৌজদারিতে, 5টা তফসিল। কোন তফসিলটা বাতিল হয়েছে, প্রথম তফসিলটা বাতিল হয়েছে। তাইলে বাকি অবশিষ্ট কার্যকর তফসিল কয়টা থাকলো, 4টা থাকলো, যোগ বিয়োগ হয়ে গেল। হ্যাঁ, তারপরে ফৌজদারি কার্যবিধি আইন প্রথম প্রণয়ন করা হয় কত সালের কত তারিখে, 1898 সালের 22শে মার্চ। 1898 সালের 22শে মার্চ। এটা কার্যকর হয় 1898 সালের 1লা জুলাই। 1লা জুলাই। ভেরি গুড। তারপরে ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিলে কি নিয়ে আলোচনা করছে, বিভিন্ন অপরাধ সম্পর্কে আলোচনা করছে, অপরাধের বিবরণ আছে। তৃতীয় তফসিলে কি নিয়ে আলোচনা করছে, ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা। চতুর্থ তফসিলে ম্যাজিস্ট্রেটগণের অতিরিক্ত ক্ষমতা। আর পঞ্চম তফসিলে বিভিন্ন ফরম সম্পর্কে আলোচনা করছে। এবং এই ফৌজদারি কার্যবিধি আইন কেমন আইন, এটা একটা পদ্ধতিগত আইন। কি আইন, পদ্ধতিগত আইন। আচ্ছা, ভেরি গুড। এই মোটামুটি আমরা এটা পরিচয় জানলাম। তারপর আমরা এক এক নম্বর ধারা পড়ছি ফৌজদারি কার্যবিধি, যেটা 1898 সালের ফৌজদারি কার্যবিধি নামে অভিহিত হবে।
এবং 1 জুলাই থেকে কার্যকর হবে। তারপর আমরা কি করছিলাম, 1-2 উপধারায়, যে বাংলাদেশে বলবৎ কোনো যদি বিশেষ কোনো আইন থাকে, সেই সমস্ত আইনের বিধিবিধানকে এটা কি করবে না, প্রভাবিত করবে না। তারপর আমরা পড়লাম 3-2 উপধারা। সেখানে বলছে পূর্বকার আইন গ্রন্থে যদি কিছু শব্দ থাকে এগুলা চেঞ্জ হবে, এই সম্পর্কে বলছে। যেমন যদি কোনো আইন গ্রন্থে, পূর্বের আইন গ্রন্থে যদি লেখা থাকে যে পূর্ণাঙ্গ ম্যাজিস্ট্রেট ক্ষমতা, সেখানে বুঝে নিতে হবে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। যদি কোনো গ্রন্থে লেখা থাকে এরকম আগের আইনে যে জেলার ম্যাজিস্ট্রেট, সেখানে পড়তে হবে জেলা ম্যাজিস্ট্রেট। যদি কোনো আইন গ্রন্থে লেখা থাকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অধস্তন ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পড়তে হবে। যদি লেখা থাকে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অধস্তন ম্যাজিস্ট্রেট, সেখানে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। মানে এরকম একটা সিগন্যাল দিছে যে পূর্বের আইনে কিন্তু এরকম বলা আছে, তখন তোমরা এটা বুঝে নিবা। এরকম একটা সিগন্যাল দিছে আপনাকে আগে। এ ছিল আমাদের মোটামুটি ফৌজদারি কার্যবিধি আইনের আলোচনা। পেনাল কোড, ফৌজদারি, দুইটা আইন নিয়ে আমরা আলোচনা করছি। তো দুইটা আইনে যদি আমরা ব্যালেন্স করতে পারি একবার, তাহলে দেখবেন যে আপনি একটা আইনে একটা পেস্ট লাগবে না। তো আজকে যেহেতু আপনারা প্রথম ক্লাস করতেছেন, আপনাদের কাছে একটু জটিল মনে হবে, এই জন্য আমরা বেশি নিব না, 5টা 5টা ধারা দিচ্ছি অনলি। কোন ম্যাজিস্ট্রেট কি দণ্ড প্রদান করতে পারে, এটা আমরা আলোচনা করব, সামনের ক্লাসে আসবে। যেমন আপনার 31 ধারা ফৌজদারি কার্যবিধানের পড়বেন, আর 32 ধারা পড়বেন। সেখানে বলছে, 32 ধারা বলছে ম্যাজিস্ট্রেট আদালত কি কি দণ্ড দিতে পারে, এবং তখনই জানবেন যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। আবার 31 নম্বর ধারা পড়বেন, সেখানে বলা আছে কোন আদালত কি দণ্ড দিতে পারে, যেমন হাইকোর্ট কি দণ্ড দিতে পারে, দায়রা আদালত কি দণ্ড দিতে পারে, যুগ্ম দায়রা জজ কি দণ্ড দিতে পারে। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের সামনে আলোচনা আসবে ইনশাল্লাহ। তারপরে এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। দেখেন আলোচনা কিন্তু আরেকবার কি রিভিশন করা দরকার আছে, আমরা প্রশ্ন উত্তর পর্বে সারবো, ঠিক আছে? তাহলে রেকর্ডিংটা ছোট থাকবে, বারবার শুনতে পারবেন। এখন প্রশ্ন উত্তর পর্বে যদি কারো গ্যাপ থাকে সেখানে আমরা কভার করবো। কেউ প্রশ্ন উত্তর পর্বটা মিস করবেন না, এটা হলো অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই ক্লাসে এত সময় যা শিখছেন না শিখছেন, কি বুঝলেন না বুঝলেন, এগুলো আমরা এখানে শেয়ার করব। সবাইকে ধন্যবাদ। প্রশ্ন উত্তর পর্বে স্বাগত।